নমস্কার। 19 জুন শুক্রবার আপনারা দেখছেন নিউজ বাংলা। রাজ্য থেকে দেশ থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনা সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। নিজের পরিবারের কাছে নিরাপদ নন মমতা, অগ্নিমিত্রা পালের বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি। আরও বিপাকে জাহাঙ্গীরের স্ত্রী, অস্ত্র এবং বিস্ফোরক আইন মামলায়। আলিপুর আইনজীবীর চেম্বারে ঘাপটি মেরে রইলেন অরূপ, ঘরের আলো নিভলেও ডিম ছোড়ার জন্য আকুপাকু ক্ষুব্ধ জনতা। নারী নির্যাতনে রাজ্যে জিরো টলারেন্স অনুপ্রবেশ, তোলাবাজি ইস্যুতে কঠোর অবস্থান, নতুন সরকারের ভূমিকাকে কুর্নিশ রাজ্যপালের। বিধানসভায় আলাদা ঘর বলার জন্য সময় পাবেন আশ্বাস দিয়েছেন শুভেন্দু। বৈঠকের পরে দাবি কুণাল, শোভন, মদনদের। ছেলে এখন বিধায়ক, তবুও ডেউচা বাসস্ট্যান্ডে চা তেলে ভাজা বিক্রি করছেন কৃষ্ণকান্তের বাবা, কুর্নিশ জানাচ্ছে বীরভূমবাসী। থানা থেকে বেরোতেই উঠল চোর চোর স্লোগান। চন্দননগরে 2 হেভিওয়েট তৃণমূল নেতার কি দশা হলো জানুন। বিরোধী দলনেতা পদে আপাতত বহাল রইলেন ঋতব্রত। কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করল না হাইকোর্ট, চাওয়া হলো হলফনামা। বর্ষার আগে হাওড়া শহরের সব নালা পরিষ্কার, বিদ্যুৎ পৃষ্ঠ রুখতে পদক্ষেপের আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রার। টিকিট না পাওয়া বিজেপির 16 জন প্রাক্তন বিধায়ককে বিধানসভায় ডেকে কথা শুভেন্দুর, আশ্বাস দল ভাবছে। তৃণমূলের অ্যাকাউন্টে বিপুল টাকা লেনদেন বন্ধে কেন চিঠি দিলেন অরূপ, পিঠ বাঁচাতেই বিশ্বাস ভাঙলেন মমতার। ঋতব্রত 58 বনাম কালীঘাট 14, বিধানসভায় 2 ভাগে ভাগ হল তৃণমূল। বিদ্রোহী শিবিরে ববি, আলাদা বসলেন কুণাল, মদনরা। যোগ কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু। মমতা রক্ষী ফেরানো রাজ্য নিয়ে কালীঘাটপন্থী 6 বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে, পছন্দের লোক মিলবে না, সাফ কথা শুভেন্দু। পচা ডিমের নিশানা এবার উদয়ন, ডিম্বাস্ত্র থেকে বাঁচতে হেলমেট পরিয়ে কোর্ট নিয়ে যাওয়া হলো প্রাক্তন মন্ত্রীকে। থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে মার, ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে এফআইআর। শকুন্তলাকে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যে, সুদিন ফেরার আশায় পরিবার। মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস, 3 বার হাজিরা এড়িয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। দুর্নীতি দমন, অনুপ্রবেশকারী বিতরণ থেকে বেআইনি দখল রুখতে অভিযান, ভয় কাটিয়ে ভরসা ফেরার বার্তা রাজ্যপালের। ঋতব্রত, সন্দীপনেরা তৃণমূলের বিধায়ক, বহিষ্কারের সিদ্ধান্তে আগে স্থগিতাদেশ দিয়েছে আদালত। নির্দেশে কি বলা হয়েছে? যোগ দিবসের অনুষ্ঠান হবে রোডে, হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। পদ খালি করতে হবে 21 জুনের পর। দক্ষিণ 24 পরগনায় জমি দখল করে বেআইনি নির্মাণ, 18 বছর পর প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এফআইআর এর সুপারিশ লোকায়ুক্তের। উদয়ন গুহ, থানা থেকে বেরোতেই দিন বৃষ্টি, উড়ে এলো জুতো, প্রাক্তন মন্ত্রীকে বাঁচাতে হেলমেট বর্ণ। মিড ডে মিলে 1 মুঠো ভাত বেশি চেয়েছিল, শিক্ষাকর্মীর মারে কপাল কাটল 5ম শ্রেণীর ছাত্রের। তৃণমূলের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রাখুন, ব্যাংকে চিঠি দিলেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। আরও বেকায়দায় মমতা শিবির। ফলতা কাণ্ডে আরও বিপাকে পুষ্পা, জাহাঙ্গীরের স্ত্রী, অস্ত্র এবং বিস্ফোরক আইনে নতুন মামলা, থানায় হামলায় ধৃত আরও 7। আরজিকর কাণ্ড, শ্মশানে তথ্য সংগ্রহের পরের দিন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল দপ্তরকে ডেকে পাঠালো সিবিআই। সাগরে জোড়া টর্নেডো, নদীর জল উঠল শূন্যে, তারপরে আকাশ কালো করে নেমে এলো বৃষ্টি, চলল ঝড়ের তাণ্ডব। 14 দিনে কিচ্ছু পায়নি পুলিশ, যে কোনো শর্তে জামিন চাইলেন স্বরূপ বিশ্বাস। রন্ধ্রে রন্ধ্রে তোলাবাজি, পাল্টা দাবি রাজ্যের। কলকাতার নদিয়ায় 3 জায়গায় তল্লাশি এনআইএ। ঝাড়খণ্ডে মাওবাদী নাশকতার সঙ্গে যোগ, নজরে যাদবপুরের প্রাক্তনী। ইডির জালে মনোরঞ্জন মণ্ডল, কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার বারাবণী থানার প্রাক্তন ওসি। প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ, 4 জেলার মেডিকেল কলেজ তৈরিতে তোড়জোড় শুরু স্বাস্থ্য দপ্তরের। বাঘ সংরক্ষণের লক্ষ্যে হাতি আর হেঁসেল আর হাঁড়ি, সুন্দরবনের পর্যটক আকর্ষণে কর্মশালার আয়োজন করল সে। অতিভারী বর্ষণে ফের ধস পাহাড়ে, অবরুদ্ধ শিলিগুড়ি সিকিম যোগাযোগের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। পুরুষ লক্ষ্মীর পর পুরুষ বিধবা, 5 বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে ভাতা। অন্নপূর্ণার তথ্য আপলোডে বাধা, গ্রেপ্তার জিয়াগঞ্জের পুরপ্রধান, চলল ডিম থেরাপি।
রায়গঞ্জ নয়, শিলিগুড়িতে এইমস ফাঁসি দেওয়া মাটিগাড়া নকশাল বাড়িতে জমি দেখা শুরু। বহরমপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন নারুগোপাল, কাউন্সিলরদের বৈঠকের পরে চমকে দেওয়ার সিদ্ধান্ত। নদী বাঁধ রক্ষায় সুন্দরবনের নতুন প্রজন্ম মায়ের মতো পরম যত্ন করবে, ম্যানগ্রোভের পুরনো রূপ ফিরিয়ে দেওয়ার সংকল্প। বিধানসভায় সই জাল কাণ্ডে এবার কল্যাণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি, সাংসদকে ফোন আধিকারিকদের। বাংলায় 2 প্রমিলা ব্যাটালিয়ন, নারী সুরক্ষায় মাতঙ্গিনী হাজরা এবং রানী রাসমণি বাহিনীর ব্লুপ্রিন্ট ভবানী ভবনের। পরীক্ষার্থী ও যোগ দিবসের জন্য বড় উপহার, আগামী রবিবার ভোর 4টে থেকে ছুটবে কলকাতা মেট্রো বাসে ট্রেনের সংখ্যা। রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থীর হার ঝাড়খণ্ডে, ক্রস ভোটিংয়ের ভর করে জয়ী হলেন বিজেপির সমর্থিত নির্দল। এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি, 3 লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলে। পর্যটকদের জন্য সুখবর, ফেব্রুয়ারিতে খুলছে রাক্ষসে আগুনে ছাই হয়ে যাওয়া হলং বাংলো। V7 শীর্ষ সম্মেলনে মোদির পাখির চোখ, বিদেশি লগ্নি বৈঠক করলেন ফরাসি শিল্প সংস্থাগুলোর সিইওদের সঙ্গে। টেলিগ্রামে নতুন ডার্ক ওয়েব, নানা কীর্তির ডেরা, অপরাধীদের শনাক্ত করা কঠিন, নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি কেন্দ্রের। কংগ্রেসে মিশে যাওয়ার ছক উদ্ধবের, স্পিকারের কাছে বিস্ফোরক দাবি 6 বিদ্রোহী সাংসদের, সংকটে উদ্ধব। অরূপ এখন আর কোষাধ্যক্ষ নন, তৃণমূলের অ্যাকাউন্ট বন্ধের চিঠি জল্পনা উড়িয়ে দাবি কুণাল ঘোষের। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ, দক্ষিণে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় কেমন থাকবে আবহাওয়া। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক কোন বিশেষ নথির জোর শোভনদেব নয়, ঋতব্রতর পক্ষে গেল আদালতের রায়, স্পষ্ট করলেন সন্দীপন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। হাইকোর্টের রায়ের পর সন্দীপন সাহা বললেন, এটা আমাদের নৈতিক জয়। যে লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আমরা শুরু করেছিলাম যে অনিয়মের বিরুদ্ধে, তাতে আমরা নৈতিক জয় পেলাম। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি ছিল। শুনানিতে বারবার বিধানসভা স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তৃণমূল থেকে বহিষ্কার করার পরেও কিভাবে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিলেন স্পিকার রথীন্দ্র বসু। বিধানসভার মামলায় প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্ট। কেন তৃণমূলের তরফ থেকে আসা প্রথম চিঠিকে গুরুত্ব দেওয়া হলো না এবং কেন দ্বিতীয় চিঠিটি গ্রহণ করে নেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি কৃষ্ণ রাও। ঋতব্রতকে বিরোধী দলনেতা করার স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানি শেষ হয়েছে, কিন্তু রায়দানে দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে হস্তক্ষেপ করল না আদালত। কিন্তু কেন? বিধায়ক সন্দীপন সাহা বলেন, 58 জনের বেশি বিধায়ক সমর্থন দিয়ে ঋতব্রতকে বিরোধী দলনেতা করার জন্য অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন, সেটা পুরোপুরি নিয়ম মাফিক। স্পিকার তাকে স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টে সেই স্বীকৃতিতে সিলমোহর দিল। আমরা যে কাজটা করেছি আইন মেনে করা, নৈতিক জয়। বিধায়কদের সমর্থনের সংখ্যা বাড়ছে, যারা নতুন করে সমর্থন করছে সেই মতো চিঠি স্পিকারকে দিচ্ছে। এই গোটা বিষয়টি আদালতের নজরে আনা হয় বলে তিনি জানান। এছাড়াও সন্দীপনকে প্রশ্ন করা হয়, শোভনদেবকে বিরোধী দলনেতা চেয়ে 12 তারিখে চিঠি দেওয়া হয়েছিল, তাই 16 তারিখে কেন চিঠি গৃহীত হলো, সেই প্রশ্ন করতেই সন্দীপন বলেন, কোনো তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? সেই তৃণমূল কংগ্রেস অনেক কথা বলে, অনেক দাবি করে, সেই সাপোর্টিং নথি থাকতে হয়। অধিকাংশ সময় দেখা যায় সেরকম নথি থাকে না, তারা মুখে বলে উল্লেখ। বুধবারের শুনানিতে এই প্রশ্নই তোলেন বিচারপতিরাও। কেন তৃণমূল থেকে দেওয়া প্রথম চিঠিকে গুরুত্ব না দিয়ে দ্বিতীয় চিঠির ভিত্তিতে পদক্ষেপ করা হলো, সেই প্রশ্ন ওঠে হাইকোর্টে। বিধানসভায় দেখা হলো কিন্তু কথা হলো না, একে অপরের থেকে মুখ ফিরিয়ে রইলেন কুণাল নয়না। তৃণমূলের ভাঙনেও শিবির বদলায়নি, দুজনের এখনও মমতাপন্থী, কিন্তু ইদানিং বান বিতণ্ডা চরমে। অতঃপর বিধানসভায় দেখা, কিন্তু প্রথম দিনের অধিবেশনে একে অপরকে দেখে মুখ ফিরিয়েই রইলেন ইন্টালির তৃণমূল নয়না বন্দ্যোপাধ্যায় আর বেলেঘাটার কুণাল ঘোষ। অরূপের তিতি কাকা এলোমেলো শহর ঘুরে শেষে ডিম থেরাপির মুখে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো বিধানসভার অধিবেশন কক্ষে কুণাল যে সিটে বসেছিলেন তার ঠিক পেছনের সিটেই ছিলেন নয়না, কিন্তু কেউই কারোর সঙ্গে কথা বলেননি। এরপর অধিবেশন শেষে বেরিয়ে যান দুজনে। আসলে নয়নার স্বামী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নাম লিখিয়েছিলেন তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে, আর এক সাংসদ শতাব্দী রায়ের দিল্লিতে গিয়ে দেখা করে এসেছেন বিজেপি নেতা।
কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তারপর থেকে সুদীপকে লাগাতার নিশানা করে চলেছে কুণাল। এমনকি নয়নাকে নিয়ে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং ভ্রাম্যমান বিউটি পার্লারের মতন মন্তব্য করেছেন তিনি। পাল্টা এই বিষয়ে চুপ করে থাকেননি নয়না, মুখ খুলেছেন নিজেও। তার স্পষ্ট কথা, অনেক দায়িত্ব নিয়ে জল্পনা করে ফেলেছে। আমি ফ্রি হলেও ফ্রির একটা আত্মমর্যাদা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং একই দলের নেতা হয়ে তিনি কিভাবে এমন ভাষা ব্যবহার করতে পারলেন? ওনার এই মন্তব্য আমার আত্মসম্মানে লেগেছে, যা ওনার কাছ থেকে আমি আশা করিনি। জানিয়ে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন তা একান্তই ব্যক্তিগত, সেই সিদ্ধান্তে তিনি সহমত নন। তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাইকোর্টের বিরাট রায়, টানটান উত্তেজনা, তীব্র সওয়াল জবাব। কোন মামলায়? 2026 সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের মামলায় জড়িয়ে আইনি জটিলতার মুখে পড়লেন কলকাতা পুর নিগমের 109 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এই মামলায় গ্রেপ্তারি এড়াতে আজ বৃহস্পতিবার আলিপুর পুলিশ কোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। পঞ্চশায়ক থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ বলে আদালত সূত্রে জানা গিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের পর্ব মেটার পর কলকাতার পঞ্চশায়ের থানা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে মূলত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। আক্রান্ত বিজেপি কর্মীদের একাংশের দাবি বিদায়ী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ মদত এবং তার অনুগামীদের নেতৃত্বেই হামলা চালানো হয়েছিল। এই ঘটনার পর আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে পঞ্চশায়ক থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। নিজেদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর থেকে আইনি রক্ষা কবচ পাওয়ার চেষ্টা করছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। অবশেষে আজ তিনি আলিপুর পুলিশ আদালতে সশরীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং তার আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। তার আইনজীবী আদালতে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং কালিমা লিপ্ত করতে তার মক্কেলের নাম এই মামলায় জানানো হয়েছে। তবে আদালত এই বিষয়ে পরবর্তী শুনানির দিন কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রাজনৈতিক মহলের। সম্প্রতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মুকুন্দপুরের ওয়ার্ড অফিসটিকে ঘিরে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। বিজেপি কর্মীদের একাংশ সম্প্রতি ওই অফিসে বিক্ষোভ দেখায় এবং সেখান থেকে পুরসভা নিয়োগের তালিকা সম্বলিত ডায়েরি এবং ত্রাণের বিপুল সামগ্রী উদ্ধারের দাবি তোলে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে অনন্যা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সেটি কর্পোরেশনের অফিস এবং গত 8ই জুনের পর থেকে তিনি সেখানে যাননি। দক্ষিণ কলকাতার সন্তোষপুর এলাকায় তার হাতিবাড়ি নিয়েও কম বিতর্ক নেই। রাস্তার উপর বিয়ে বাড়ি ভেঙে বেআইনি নির্মাণ করে 4 তলায় উঁচু প্রসাদসম বাড়ি বানিয়ে সাধারণ মানুষের চক্ষুশূল হয়েছেন। মাসিক ভাতা 10,000 টাকায় কিভাবে এই বাড়ি? এই বিলাস ব্যসন তা সহজেই হয়তো অনুমেয় সবার কাছে। অরূপ বিশ্বাসের অন্যতম কাছের মানুষ হওয়ায় কি তার এই জীবন? উঠছে প্রশ্ন। আপাতত পঞ্চশায়ের বাড়ি ভাঙচুর এবং হামলার সংক্রান্ত মামলায় জল কতদূর গড়ায় এবং আলিপুর আদালত বিদায়ী কাউন্সিলরের জামিনের আবেদন মঞ্জুর করে কিনা সেটাই এখন দেখার। আমাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে? শৈজাল কাণ্ডে এবার সিআইডির নজরে হেভিয়ে তৃণমূল সাংসদ। শৈজাল কাণ্ডে বা সিআইডির স্ক্যানারে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সে কথা জানিয়েছেন কল্যাণ নিজেই। তার প্রশ্ন, একটি ফৌজদারি মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়। আদালতে সওয়ালকারী একজন সিনিয়র অ্যাডভোকেটকে পুলিশ কিভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে? এক্স হ্যান্ডেলে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন কল্যাণ। তিনি লিখেছেন, আমি শোভনদেব চট্টোপাধ্যায় বনাম পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার মামলায় সিনিয়র অ্যাডভোকেট হিসেবে উপস্থিত রয়েছি। এই মামলায় বিরোধী দলনেতার স্বীকৃতিকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে টানা 3 দিন ধরে সওয়াল করেছি। আজ মামলার আদেশ প্রদান করা হয়েছে। এর আগে আমি CRR নম্বর 22402026 মামলাতে উপস্থিত ছিলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফৌজদারি কার্যবিধির 160 ধারার অধীনে জারি হওয়া নোটিশকে চ্যালেঞ্জ করেছিল। সেই মামলাটি বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে বিচারাধীন ছিল। কল্যাণ জানিয়েছে, আজ কয়েক মিনিট আগে পার্থ ভট্টাচার্য নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সিআইডির অফিসার বলে পরিচয় দেন, আমার মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং উল্লিখিত ফৌজদারি মামলার তদন্তের স্বার্থে আমাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চান। তৃণমূলের এই আইনজীবী সাংসদের আরও বক্তব্য,
আমি একজন সিনিয়র অ্যাডভোকেট এবং বার অ্যাসোসিয়েশন সদস্য হিসেবে বিষয়টি আপনার নজরে আনছি, যাতে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন যদি আপনার কাছে তা যথাযথ সমীচীন বলে মনে হয় এবং একজন আইনজীবীর মর্যাদা, সম্মান ও পেশাগত বিশেষাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। বাংলায় 2 নতুন প্রমিলা ব্যাটালিয়ন, নারী সুরক্ষায় মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণি বাহিনী ব্লুপ্রিন্ট ভবানী ভবনের। তৃণমূল জামুনায় আরজিকর থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে, মুখ পুড়েছে রাজ্যে। বাংলায় নতুন সরকার গঠন হওয়ার পরপর বিজেপি সরকার রাজ্যে নারী ও শিশু সুরক্ষা ব্যবস্থা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে উঠে পড়ে লেগেছে। এবার রাজ্যের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠালো ভবানী ভবনে। এই প্রস্তাবে রাজ্য সম্পূর্ণ ডেডিকেটেড 2টি নতুন লেডি SPRF ব্যাটালিয়ন গঠনের ব্লুপ্রিন্ট দেওয়া হয়েছে। বাংলায় 2 ঐতিহাসিক বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বাহিনী দুটোর নাম রাখা হয়েছে মাতঙ্গিনী হাজরা উইমেন SPRF ব্যাটালিয়ন এবং রানী শিরোমণি উইমেন SPRF ব্যাটালিয়ন। প্রস্তাবে জানানো হয়েছে যে রাজ্যের মহিলা পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই চাহিদা পূরণের লক্ষ্যেই উদ্যোগ। মাতঙ্গিনী হাজরা উইমেন SPRF ব্যাটালিয়ন এই বাহিনীর সদর দপ্তর ও পরিকাঠামো কোথায় গড়ে উঠবে তা জমির প্রাপ্যতা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে রাজ্য সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। রানী শিরোমণি উইমেন SPRF ব্যাটালিয়ন এই ব্যাটালিয়নের জন্য ব্যারাকপুর পুলিশ ব্রিগেড এলাকায় থাকা SAP 8ম ব্যাটালিয়নের ক্যাম্পাসটিকে ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। যেহেতু SAP 8 ব্যাটালিয়নে ইতিমধ্যে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানায় স্থানান্তরিত করা হয়েছে, তাই ফাঁকা থাকা এই পরিকাঠামোটি ব্যবহার করলে নতুন করে আবাসন বা অফিস তৈরির প্রাথমিক খরচ অনেকটাই বাঁচানো সম্ভব হবে। ফলে পুরো প্রকল্পটি অত্যন্ত সাশ্রয়ী এবং দূরদর্শী। নথিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই দুটো বিশেষ ব্যাটালিয়নের উপর মূলত কোন কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হতে চলেছে। নারী ও শিশু সুরক্ষা, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শিশুদের সামগ্রিক কল্যাণমূলক ডিউটি, আইন শৃঙ্খলা এবং দাঙ্গা দমন। রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা এবং দাঙ্গার মতন আপৎকালীন পরিস্থিতিতে প্রমিলা বাহিনীকে মোতায়েন করা হবে। মানব পাচার রুখতে এবং শিশু কল্যাণ সংক্রান্ত বিশেষ অপারেশন পরিচালনা করা, রাজ্যের বড় বড় উৎসব, ধর্মীয় বা সামাজিক জনমানুষে এবং বিশেষ অপারেশনের সময় আইন শৃঙ্খলা সামলানো, নারী সংক্রান্ত স্পর্শকাতর মামলা এবং জটিল তদন্তের ক্ষেত্রে বিভিন্ন জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেটকে সাহায্য করবে এই বাহিনী। এই নতুন বাহিনী গঠনের হাত ধরে রাজ্যে বড় বড় কর্মসংস্থানের সুযোগ হতে চলেছে। তথ্য অনুযায়ী প্রতিটি ব্যাটালিয়নের জন্য 1003টি করে পদ বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 2টি ব্যাটালিয়ন মিলিয়ে সর্বমোট 2006টি শূন্য পদে বিভিন্ন র্যাঙ্কে কর্মী ও অফিসার নিয়োগ করা হবে। আলিপুরে আইনজীবীর চেম্বারে ঘাপটি মেরে রইলেন অরূপ। ঘরের আলো নিভলেও ডিম ছোড়ার জন্য আকুপাকু ক্ষুব্ধ জনতা। বিধাননগর দক্ষিণ থানায় 3.5 ঘন্টা জেরার পর্ব চুকিয়ে আলিপুর আদালতে পৌঁছতে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের আদালতের আইনজীবীর চেম্বারে। তিনি বসে থাকা অবস্থাতেই বাইরের ডিম হাতে বিক্ষুব্ধ আইনজীবীদের ভিড় জমে গেল। পরিস্থিতি বেগতিক বুঝে চেম্বারের ভেতরে টু শব্দটিও না করে খাঁচাবন্দি দশা প্রাক্তন মন্ত্রীর। অন্যদিকে বাইরে তখন তৈরি হয়েছে ডিমবাস্টের তোড়জোড়। লিওনের মেসের কলকাতা সফরের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আইনি জটে জেরবার হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে বেপাত্তা ছিলেন অরূপ। তিনি কোথাও লুকিয়ে রয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন তিনি। সেখানে দীর্ঘ 3.5 ঘন্টা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর থানা থেকে বের হন অরূপ। তবে থানা থেকে বেরিয়ে সোজা বাড়ির পথ ধরেন তিনি। নিজের গাড়ি চড়ে কলকাতার রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। এর মাঝে আলিপুরে রাস্তার দুবার গাড়ি থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি কোথায় যাচ্ছেন তা গোপন রেখেছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সমস্ত নজর এড়িয়ে তিনি আচমকাই ঢুকে পড়েন আলিপুর আদালতের এক আইনজীবীর চেম্বারে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী আদালতে এসে এক আইনজীবীর ঘরে আশ্রয় নিয়েছেন। এই খবর চাউর হতে মুহূর্তের মধ্যে ঘরের বাইরে ভিড় জমান আদালতের আইনজীবীরা। জড়ো হন মামলার সংক্রান্ত কাজে আদালতে আসা বহু সাধারণ মানুষ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। চেম্বারের জানলার পাশে এক বর্ষীয়ান আইনজীবীকে দেখা যায় হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে থাকতে। ঘরের ভেতর থাকা অরূপের উদ্দেশ্যে তিনি চিৎকার করে বলতে থাকেন, একবার বাইরে আসুন, না হলে আমাকে ভেতরে ঢুকতে দিন, আমি কিছু করব না। ভিড়ের মধ্য থেকে কেউ কেউ আবার মেসি কাণ্ডের দিকে ইঙ্গিত করে কটাক্ষ ছুড়ে বলেন, একবার বেরিয়ে আসুন না, আমরা তো আপনাকে নয় মেসিকেই দেখতে এসেছি।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে একে একে সেখানে উপস্থিত হওয়া অধিকাংশ আইনজীবীর হাতেই দেখা যায় ডিম। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে অরূপ বিশ্বাসকে আদালত চত্বর তথা আইনজীবীর ঘর থেকে বের করে দিতে হবে। তাদের স্পষ্ট স্লোগান, কোনো চোরকে এখানে কোনোভাবে আশ্রয় দেওয়া যাবে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে অরূপ বিশ্বাস যে ঘরটিতে বসেছিলেন সেটির ভেতরের আলো সম্পূর্ণ নিভিয়ে দেওয়া হলো। তাতেও দমানো যায়নি বিক্ষুব্ধ আইনজীবীদের। তারা সাফ জানিয়ে দেন, প্রাক্তন মন্ত্রীকে ঘর থেকে বের না করা পর্যন্ত তারা সেখান থেকে এক পাও নড়বেন না। অন্যদিকে ঘরের ভেতর খাপটি মেরে বসে থাকা অরূপ বিশ্বাস ভালোমতোই টের পাচ্ছিলেন যে এই মুহূর্তে ঘরের বাইরে পা রাখলেই অবধারিতভাবে ডিমে মাখামাখি হতে হবে। মমতা রক্ষী ফেরানোর আর্জি নিয়ে কালীঘাটপন্থী 6 বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে। পছন্দের লোক মিলবে না, সাফ কথা শুভেন্দুর। বৃহস্পতিবার বিধানসভায় শুরু হয় অধিবেশন। রাজ্যপালের ভাষণের পর মুখ্যমন্ত্রীর ঘরে চলে যান কুণালরা। সেখানে বসে বৈঠক। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের রথ বদল নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন 6 বিধায়ক। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সি, রূপবানুর রহমান। শুভেন্দুর সঙ্গে দেখা করতে যাওয়া এই 6 বিধায়কই মমতাপন্থী বলে পরিচিত। মুখ্যমন্ত্রী যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে তা ঠিক নয়। এই ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা হচ্ছে, যা পাওয়া যাবে না। বুধবার রাতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন দাবি করেন, 20 বছর ধরে মমতার নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের সরানো হয়েছে। তার বদলে 3 জন নতুন অপরিচিত নিরাপত্তা কর্মীকে নিয়োগ করা হয়েছে। ডেরেক এক্স হ্যান্ডেলে পোস্ট দিলে জানান, সন্ধে নাগাদ হঠাৎ করে এই 3 জন অপরিচিত নিরাপত্তা কর্মীকে মমতার বাড়িতে পাঠানো হয়। তারপর ফেসবুক লাইভ গোটা বিষয়টি তুলে ধরে বলেন, মমতাদি এখন ভিতরে রয়েছেন। এই দেখুন, বাড়ির সামনে বা পিছনে কোনো পুলিশ নেই। তিনি দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। ডেরেকের প্রশ্ন, আচমকা কেন বদল করা হলো? ভবানীপুর নির্বাচন ফলাফল সংক্রান্ত মামলা করেছেন বলে, বুধবার হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল করেছেন বলে কি চলছে এখানে? বুধবার রাতে তৃণমূলের ফেসবুক পাতা থেকে একটি লাইভ করা হয়। সেখানে দলের কর্মীদের প্রশ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত বছরের পুরনো নিরাপত্তা রক্ষীদের তাদের দায়িত্ব থেকে বিনা নোটিশে সরিয়ে দেওয়া হলো কেন? সূত্রের খবর, মমতা যখন রেলমন্ত্রী ছিলেন তখন 5 জন পার্সোনাল সিকিউরিটি অফিসারকে তার নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছিল। ওই 5 জন আরপিএফ অফিসার ছিলেন। 2011 সালে মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তাদের রাজ্য পুলিশে নিয়ে নেওয়া হয়েছিল। সূত্রের খবর, সম্প্রতি ওই 5 জনকে তাদের পুরনো বিভাগে ফিরে যেতে বলা হয়। পরিবর্তে মমতা নিরাপত্তার দায়িত্ব দিয়ে 3 জনকে পাঠায় কলকাতা পুলিশ। একটি সূত্রের দাবি, তাদের রক্ষী হিসেবে মানতে চাননি মমতা। বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশন শুরুর দিনে রাজ্যপালের ভাষণের পর মুখ্যমন্ত্রীর ঘরে চলে যান কুণালরা। সেখানে বসেই বৈঠক করেন। বিধায়ক সূত্রে জানা গিয়েছে, নেত্রী মমতার নিরাপত্তায় পুরনো দল ফেরানো যায় কিনা সেই নিয়ে আলোচনা হয়েছে। যদিও সূত্রের খবর, এই নিয়ে নেত্রী নিজে কোনো অনুরোধ করেননি বলেননি বিধায়কদের। 6 বিধায়ক নিজেই সে কথা বলেন। রক্ষী বদলে পরের দিন শুভেন্দুর সঙ্গে বৈঠকে সেই কথাই তুলে ধরেন কুণাল, শোভনদেবরা। সে নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। Z+ যে নিরাপত্তা তিনি পেয়েছেন তাই তিনি পাচ্ছেন। একজন নিরাপত্তারক্ষীও কমানো হয়নি। তারপরেই তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী না নিরাপত্তারক্ষীরা স্থায়ী নয়, আমরা PSOরাও স্থায়ী নয়। এক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের কথা বলা হচ্ছে। সরকারি কোনো ব্যবস্থায় নিজের পছন্দের লোক পাওয়া যায় না, সূত্র বলছে। ওই বৈঠকে জেলায় জেলায় তৃণমূল নেতা কর্মীদের উপর হামলা এবং হয়রানির ঘটনার অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় দুর্নীতি, তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছেন। অনেকের বাড়িতে তল্লাশি চলেছে। তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে। তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কুণালরা। সেই সঙ্গে পুনর্বাসন ছাড়া বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ থামানোর দাবি ওই বিধায়করা তুলে ধরেছেন বলে খবর। তাদের দাবি, এখনই উচ্ছেদ না করে সময় দেওয়া হোক হকারদের। প্রসঙ্গত, এই ইস্যুতে বুধবার পথে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা। এছাড়াও কিছু জরুরি পরিষদীয় বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে তৃণমূল নেতাদের কথা হয়েছে বলে খবর। বৈঠক থেকে বেরিয়ে শোভনদেব বলেন, বৃহস্পতিবার অধিবেশন শুরু। দলের পক্ষ থেকে আমাদের কয়েকটা প্রশ্ন ছিল। আমাদের বসার জায়গা কোনটা, আমরা ঘর পাবো কিনা, বলার সুযোগ পাবো কিনা, এই বিষয়ে প্রশ্ন করেছি। আমরা তো জনপ্রতিনিধি, আমাদের নিজের এলাকার মানুষদেরও বলতে হবে, জবাবদিহি করতে হবে। এরপর কুণাল বলেন, কয়েকটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন সিনিয়র মোস্ট বিধায়ক হিসেবে।
ছুটি বাতিলই চূড়ান্ত, যোগ দিবসে হাজিরা দিতেই হবে সরকারি কর্মীদের, হাইকোর্ট থেকে বিগ ব্রেকিং। ছুটি বাতিল, যোগ দিবসে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছিলেন মুখ্য সচিব। মুখ্য সচিবের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হলো মামলা। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ, রাজ্যের মুখ্য সচিব আদৌ এমন বিজ্ঞপ্তি জারির এখতিয়ার আছে কিনা সেই নিয়ে আগামীকাল শুক্রবার হলফনামা দিতে জানাতে হবে রাজ্যকে। পাশাপাশি যোগ দিবসে যোগদান যে সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর তা স্পষ্ট করে দেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেই যোগ দিবস উদযাপনে রাজ্যের সমস্ত সরকারি কর্মী আধিকারিকদের যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়। সেই সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় যৌথ সংগ্রামী মঞ্চের কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের পক্ষ থেকে আদালতে আর্জি জানানো হয়, যোগ দিবসের মতন একটি কর্মসূচিতে সরকারি কর্মচারীদের যোগদান সম্পূর্ণ স্বেচ্ছায় করার অনুমতি দেওয়া হোক। জোরপূর্বক বা বাধ্যতামূলকভাবে এই ধরনের কর্মসূচিতে উপস্থিত থাকতে বাধ্য করা সরকারি নিয়মের পরিপন্থী বলেই দাবি করছেন মামলাকারীরা। এরপরই এদিন সওয়াল জবাবে যৌথ সংগ্রামী মঞ্চের কোঅর্ডিনেশন কমিটির পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, সরকারি কর্মচারীদের যোগাডিতে যোগদান নিয়ে 14 জুনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছি। মাতৃদিবস, পিতৃদিবস, বন্ধুত্ব দিবস পালন হয়, কিন্তু যোগ দিবসে সরকারি কর্মচারীদের অবশ্য যোগ দিতে হবে, এটা কেমন? জোর করে কর্মীদের যোগাভ্যাসে অংশ নিতে বাধ্য করার কোনো আইনি নিয়ম বা অধিকার সরকারের নেই। যা শুনে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, ভ্যালেন্টাইন ডে বাদ দিলেন কেন? বিচারপতির এই মন্তব্যের পরই এজলাসে হাসির রোল ওঠে। এরপরে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দেন, আপনাদের উদ্যোগ ভালো, কিন্তু এই উদ্যোগে কে সামিল হবেন কে সামিল হবেন না এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে। প্রসঙ্গত, সরকারের তরফে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য সওয়াল জবাবে বলেন, এটা ইউনাইটেড নেশনের অনুষ্ঠান ইন্ডিয়া করছে, কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হচ্ছে। সংবিধানের 47 নম্বর অনুচ্ছেদ মেনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে বিচারপতি অমৃতা সিনহা এদিনের নির্দেশে স্পষ্ট করে দিয়েছেন, যোগ দিবসে যোগদানের জন্য বাধ্য করা যাবে না কাউকে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করছে। আজকের মতন সংবাদ এই পর্যন্ত। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।